আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আহ, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জানায়েন। আমি সরাসরি ক্লাসে চলে যাই, ক্লাস মডিউলটা দেখি। ক্লাস শোনা যাচ্ছে। হুম। ভয়েস সমস্যা হলে আপনারা একটু কাইন্ডলি নক করে জানাবেন, হ্যাঁ। আমাদের ক্লাস হচ্ছে এসইও নিয়ে। গত ক্লাসে অন পেজ এসইও পার্ট 2টা দেখছি, পুরোটা হয়তো কমপ্লিট হয় নাই। সো আজকে অন পেজ এসইওর পার্ট 3, গত ক্লাসে যতটুকু বাদ ছিল ওইটুকু সহ আজকে সব কমপ্লিট করে দেব। আমরা যেখান থেকে শেষ করছিলাম ওইখান থেকে আবার শুরু করি। আপনাদের যে পার্সোনাল যে ওয়েবসাইট বানাইছেন ওগুলোতে কি প্র্যাকটিস করেন? ওকে। আমরা পোস্টের মধ্যে চলে যাই। আমরা এইটা নিয়ে গতকালকে দেখাচ্ছিলাম, এই পোস্টটা নিয়ে। ওকে। মনোযোগ দিয়ে দেখেন, কোথাও কোনো সমস্যা হলে নোট করেন, একসাথে উত্তর নিব, হ্যাঁ। গত ক্লাসে আমরা এই 66 পর্যন্ত র্যাঙ্ক ম্যাথের স্কোর করছিলাম। সো বাকিটুকু দেখি, এখানে অনেক কিছু এরর আছে, এগুলো আমরা প্রত্যেকটা সলভ করব, হ্যাঁ। আমি একটু ওভারভিউ বলে নিচ্ছি। সেটা হচ্ছে অন পেজ এসইও প্রত্যেকটা পোস্টে করে। সেটা হতে পারে মানে পোস্ট অথবা পেজ, যে কোনো কিছু মানে কন্টেন্ট থাকলেই হয়েছে। যেমন আমরা একটা পোস্ট দিচ্ছি, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু পোস্ট থাকে, এটা হতে পারে ব্লগ সেকশন অথবা সার্ভিস সেকশন। সো এই পোস্টকেই মূলত ধরে অন পেজ এসইও করতে হয়। অন পেজ এসইও করতে হলে কি কি দরকার সেটা গত ক্লাসে বলছি, তার মধ্যে ছিল হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড অপটিমাইজ। আমরা কিওয়ার্ড যে রিসার্চ করছি, রিসার্চকৃত কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট লিখছি। তারপর হচ্ছে ইউআরএল অপটিমাইজেশন। তারপরে আছে হচ্ছে টাইটেল অপটিমাইজেশন, ডেসক্রিপশন অপটিমাইজেশন, এগুলো নিয়ে কথা বলছিলাম। তারপরে হচ্ছে প্রথম 150 ওয়ার্ডের মধ্যে আমাদের মেইন কিওয়ার্ডটা থাকতে হবে, হ্যাঁ। তারপরে কিওয়ার্ডের ডেনসিটি কতটুকু পর্যন্ত বসবে, একটা কন্টেন্টের মধ্যে কয়বার মেইন কিওয়ার্ড বসাইতে হয়। তো এইসব ব্যাপার নিয়ে কথা বলা হয়েছিল। তো গতকালকের যে কিওয়ার্ড গুলো ছিল ওগুলো তো রিমুভ করে দিছি দেখতেছি। সেভ করে রাখলে ভালো ছিল। আপনাদের কারোর কাছে কিওয়ার্ড আছে গতকালকে যে কিওয়ার্ড গুলো বের করছিলাম? আহ, আচ্ছা, কিওয়ার্ডে পরে আসতেছি। এবার দেখেন, এগুলো হচ্ছে আমরা ফিক্স করছি, বাকি এগুলো ফিক্স করা হয় নাই। যেমন ইমেজের মধ্যে ইমেজ দেওয়া হয় নাই, এখানে ইমেজের মধ্যে অল্টারনেটিভ টেক্সট সেটা দেওয়া হয় নাই। আজকে অল্টারনেটিভ টেক্সট সহ, আচ্ছা, ইমেজ এসইও নামক শব্দ শুনবেন, যে ইমেজটাকে এসইও করা যায়। সো ইমেজ এসইও নিয়ে একটু কথা বলি, যেহেতু এখানে ফিক্স করতে করতে এটা আসছে প্রথম। সো প্রত্যেকটা কন্টেন্ট বা পোস্টের মধ্যে একটা করে, সর্বনিম্ন একটা হইলেও আপনাকে ইমেজ দিতে হবে যদি এই র্যাঙ্ক মানে স্কোরটা হচ্ছে বাড়াইতে চান, হ্যাঁ। সো ধরেন আমি এই রিলেটেড একটা ইমেজ দিব, আমার কাছে ইমেজ নেই, আমি আপাতত আম, একটা ইমেজ গুগল থেকে নিচ্ছি। ধরেন আমি আপাতত এইখান থেকে একটা, যে কোনো একটা ইমেজ আমি নিলাম। ধরেন আহ, এই একটা ইমেজ, অথবা হচ্ছে ধরেন এইটাই, এই একটা ইমেজ ডিজিটাল, এটা হচ্ছে সেভ করি, হ্যাঁ।
ইমেজটা সেভ করার পরে আমরা হচ্ছে ইমেজটাকে আপাতত বাইরের ডেস্কটপ থেকে ইমেজটা এসইও করে নিয়ে রাখি। এবার ইমেজ যখন এসইও করবেন তখন কিভাবে এসইও করবেন, এটার হচ্ছে ফরম্যাটটাকে দেখবেন যে কোন ফাইলে আছে, এটা জেপিজিতে আছে নাকি ওয়েবপিতে আছে নাকি পিএনজিতে আছে। সো এটা যদি পিএনজিতে থাকে তাহলে কিন্তু আপনারা এসইও করতে পারবেন না, ঠিক আছে। এটাতে রাখতে হবে হচ্ছে জেপিজিতে। যদি পিএনজি থাকে তাহলে আপনারা পিএনজি থেকে জেপিজিতে কনভার্ট করে নেবেন। হ্যাঁ। সো এই জেপিজি ফরম্যাট বা ওয়েবপি যেটাই হোক, এটা আসার পরে এটা এসে করবেন, রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে এইখান থেকে আপনার চলে যাবেন হচ্ছে প্রপার্টিস। প্রপার্টিসে আসার পরে এইখান থেকে চলে যাবেন ডিটেলসে। হ্যাঁ। ডিটেলসে আসার পরে আপনারা এখানে দেখবেন যে টাইটেল, সাবজেক্ট, ঠিক আছে, এগুলান দেওয়ার অপশন পাবেন, বাট পিএনজিতে কিন্তু এটা দেওয়ার অপশন পাবেন না, ঠিক আছে। সো কখনো যদি আপনারা ইমেজ ইস্যু করতে হইলে এই ডিটেলস এর মধ্যে গিয়ে সব মানে যা মন চাই লিখতে পারতেছেন না, তাহলে আপনারা ফরম্যাটটা চেঞ্জ করে এই জেপিজি ফরম্যাটে নিয়ে আসবেন। সো এইখানে দিতে হবে কি, টাইটেল দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, রেটিং, কি কি দিতে হবে আমি দেখাচ্ছি। ধরেন এখানে টাইটেলের জায়গায় দিব হচ্ছে টাইটেল। সো আমরা কাজ করতেছিলাম হচ্ছে এইখানে কথার কথা, ধরেন আমরা এই টাইটেলটা দিলাম, এই টাইটেলটা দিলাম। টাইটেলটা আমার কাছে মনে হচ্ছে এটাকে আরেকটু শর্ট করলে আরেকটু ভালো দেখাইতো। আমি একটু ছোট করে নিচ্ছি, হ্যাঁ? আমি ধরেন এই টাইটেলটা দিচ্ছি। টাইটেল এটা দিলাম। কিন্তু এখানে আমরা একটা ব্যাপার কি, আপনারা কিওয়ার্ডটা রাখেন, যেমন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সার্ভিস ছিল হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। আমি সার্ভিসটা এখানে অ্যাড করে দিলাম। সাবজেক্ট, সাবজেক্ট দেন, সাবজেক্ট হচ্ছে আমরা এখান থেকেই নিয়ে দিই। ধরেন সাবজেক্ট কি ছিল আমাদের, মেইন হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এইটুকু আমরা দিয়ে দিলাম। সো সাবজেক্ট দিলাম, টাইটেল দিলাম, রেটিং এখানে 5 স্টার দিয়ে দিবেন, 5 স্টার। তারপরে এখানে ট্যাগের যে ব্যাপার থাকবে, এই ট্যাগের মধ্যে আপনারা যে কিওয়ার্ড গুলো বের করছিলেন না, এই কিওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। আমি তো গতকালকে কিওয়ার্ড রিসার্চ করে রাখছিলাম, কিওয়ার্ড তো নাই। আপাতত ধরেন যে এগুলান, এই কয়েকটা কিওয়ার্ড নিয়েছিলাম, এটা আমি হচ্ছে একটু নোটের মধ্যে রাখি। সো কিওয়ার্ড নিয়ে নিয়ে এখানে একটা করে করে কমা দিবেন। কি হলো? কিওয়ার্ড দিয়ে এটুকু কপি করবেন। কপি করার পরে বসাবেন কোথায়, এইখানে বসায় দিবেন, ঠিক আছে। আচ্ছা, এটা ট্যাগ সেকশন গেল, ট্যাগে বসাইছেন। আর কমেন্টের এই জায়গাতে আপনারা একটা কমেন্ট করে দিবেন নিজের মতো করে, বাট এই কমেন্টের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে উম, একটা নিলাম কিওয়ার্ড, এখানে লিখলাম যে গিভ কমেন্টস,
হচ্ছে ধরেন 10 ওয়ার্ডস এরকম করে লিখে দিলাম। উম এইখান থেকে যেটা ভালো মনে হবে এটা কপি করবেন। কপি করার পরে এইখানে বসাই দিলাম। এখানে কিন্তু কিওয়ার্ড কিন্তু আছে, ঠিক আছে? যেমন এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। হ্যাঁ, এখানে দিবেন। এখানে আপনাদের যদি কোন ডেটে নিছেন ওই ডেট দিতে চান তাহলে ডেট দিতে পারেন, সমস্যা নাই। আর না দিলেও সমস্যা নাই। আর এইখান থেকে আর কিছু লাগবে না। এখানে কপিরাইটের যে ব্যাপার থাকে এখানে লাগবে। কপিরাইটে গিয়ে আপনারা হচ্ছে আপনাদের এই যে মেইন যে ডোমেন আছে না, এই ডোমেইনটা কপি করবেন। কপি করার পরে এইখানে এই ডোমেনটা বসায় দিলেন। পেস্ট। হ্যাঁ, দেওয়ার পরে আর কিছু দেওয়ার দরকার নাই। এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে ওকে। এইবার আমরা যদি ওইটা একটু দেখি যে আসলে হয়েছে কিনা, আরেকবার একটু এখানে আসার পর রাইট বাটন ক্লিক, তারপর প্রপার্টিস, ডিটেলস, দেখেন যেগুলান যেগুলান সেট করছিলাম সেগুলো সেগুলো দিয়ে দিছে। এখানে আর একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যখন লোকাল এসইও করবেন এখানে দেখেন যে লেখা আছে জিও ট্যাগ, এরকম টাইপের কিছু একটা। জিও ট্যাগ বা ওপেন গ্রাফ। সো জিও ট্যাগটা হচ্ছে আপনার আহ, এই ইমেজের মধ্যে দিতে পারেন। এটা হচ্ছে লোকাল এসইওর জন্য। যেমন ধরেন এসইও এক্সপার্ট ইন ঢাকা। লোকাল কিওয়ার্ড এটা না, যে আমি এসইও এসইও এক্সপার্ট খুঁজতেছি ঢাকার জন্য। তো এই লোকাল কিওয়ার্ড লিখে যখন আমরা সার্চ করতেছি, এই পাশে যখন ইমেজের মধ্যে আসবেন এখানে দেখেন এসইও এক্সপার্ট ইন ঢাকা, তার মানে ঢাকার মধ্যে এই ইমেজটাও কিন্তু র্যাঙ্ক করছে। তো ইমেজ সেকশনে এসে আমরা অনেক সময় ওয়েবসাইটের মধ্যে যাই না, ইমেজ থেকে। ইমেজ থেকে তো যাই ওয়েবসাইটে এসব ইমেজ। সো এটা র্যাঙ্ক করলে হয় কি, এইখান থেকে অনেক সময় আপনার ওয়েবসাইটে ট্রাফিক কনভার্ট হইতে পারে। হ্যাঁ, সো এইটা র্যাঙ্ক করার জন্য মূলত হচ্ছে একটু জিও ট্যাগ দিতে হয়। হ্যাঁ, এবার জিও ট্যাগটা কি দিবেন, একটা ওয়েবসাইট আছে জিও আইএমজিআর, যে এটা লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইট, বাট এটা আগে ফ্রিতে 5টা করে দিত, বাট এখন আর দেয় না। বাট আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি এটা কিভাবে করে। এইখানে এটার একটা প্রাইস আছে, তো আমরা প্রাইস আপাতত ইগনোর করি। জিও ট্যাগটা আরেকবার একটু বোঝাই। আপনাদের আজকে প্রশ্ন হওয়ার কথা অনেক, দেখবো আপনারা কতটুকু প্রশ্ন করেন। ঠিক আছে। জিওটেকটা দেয় মূলত হচ্ছে লোকালি কোনো একটা প্লেস, সিটি বা নির্দিষ্ট একটা এরিয়াতে ইমেজ র্যাঙ্ক করার জন্য। ইমেজের মধ্যে এই ওই যে ল্যাটিটিউড মানে লংটিটিউড মানে অক্ষাংশ দ্রাঘিমাংশ, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে আপনি মিরপুরের মধ্যে আপনার ইমেজটা র্যাঙ্ক করাবেন। আপনি চাচ্ছেন ঢাকার কোনো একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে আপনার ইমেজটা র্যাঙ্ক করাবেন। সেই ক্ষেত্রে আপনি একদম ডিরেক্ট ওই লোকেশনটা ইমেজের মধ্যে সেট করে দিবেন। ক্লিয়ার? সো এই লোকেশনটা সেট করতে হলে আপনি যেই ইমেজের মধ্যে ওই লোকেশনটা সেট করতে চাচ্ছেন এইখান থেকে ইমেজটা নিয়ে আসবেন। উম, যেমন হচ্ছে এই ইমেজটা নেওয়ার আগে আমি একটা জিনিস দেখাই, তাহলে তফাৎটা বুঝতে পারবেন। এখানে আরেকবার একটু ডিটেলস এর মধ্যে যাই। প্রপার্টিস, ডিটেলস, অথবা একটা কাজ করি, এই ইমেজটাই হচ্ছে আমি একটু কপি করি। কপি করে এখানে পেস্ট করি। হ্যাঁ, পেস্ট করলাম। তাইলে এই দুইটার মধ্যে একটাতে জিও ট্যাগ অ্যাড করব, তাহলে একটাতে না থাকলে কতটুকু তফাৎ দেখায় ওটা বুঝতে পারবো। হুম, যেমন এটা একটু রিনেম করি আপাতত। ধরেন, না কপি এখানে আলাদা করাই আছে, সমস্যা নাই। তাহলে এইবার এখান থেকে একটা ইমেজ নেই। ধরেন এই যে কপি, যেটা এটাতে আমরা হচ্ছে বসাবো। তো এটা নেওয়ার পরে উম,
ওপেন করি, ফটো আপলোড হইছে, নিচের দিকে দেখেন এটা দেখা যাচ্ছে, হ্যাঁ। এবার এখানে যেই যেই লোকেশনে আমরা র্যাঙ্ক করাবো, যেই লোকেশন র্যাঙ্ক করাবো ওই লোকেশনটা সেট করে দিতে হবে। বাট এটা আপাতত বাংলাদেশের জন্য নিচ্ছে না, পেইড ভার্সন চাচ্ছে। সো আমি আরেকবার একটু ট্রাই করি, যেমন ধরেন ঢাকা, ঢাকা নিলাম। এইখানে ফ্রি মানে প্রোতে যাইতে বলতেছে, ঠিক আছে। সো এখন যেটা আছে ধরেন নর্থ আটলান্টিক অথবা হচ্ছে ধরেন ইউনাইটেড স্টেট, এইটাই নিলাম। নেওয়ার পরে আপাতত ধরেন আমার এই ইমেজটা ওয়ার্ল্ড ওয়াইড নাই, ধরেন কথার কথা এখানে আমি ইউনাইটেড স্টেট তো অনেক বড়, ধরেন এই মেক্সিকোতে হচ্ছে র্যাঙ্ক করাবো, মেক্সিকোর কোনো একটা জায়গাতে, হ্যাঁ। সো তাইলে আমার কি হবে, এটা এখানে রাখলাম, রাখার পরে ল্যাটলং কিন্তু ধরে নিছে, এই ইমেজে ধরে নিছে যে আমার এই ইমেজটা হচ্ছে প্রাধান্য দিবে হচ্ছে মেক্সিকোতে বেশি। সো এটা এরকম আসার পরে এই যে রাইট ইএক্সআইএফ ট্যাগ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফটোতে অলরেডি এইটা ল্যাটলং ট্যাগ হয়ে গেছে, এবার হচ্ছে ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করছি, এবার দেখি যে এই ইমেজটা কেমন দেখতে হয়, হ্যাঁ। ওইটা কপি না করলেও ছিল, আমরা ডাউনলোড করলাম কোনটা, এইটা। এবার এইটা একটু ওপেন করি ডিটেলসে। দেখেন জিপিএস কিন্তু অলরেডি এইভাবে ট্র্যাক করছে যে এই এরিয়া ট্র্যাক করে নিয়ে নিছে অলরেডি, বাট এইসব ইমেজে কিন্তু নেয় নাই, দেখেন এখানে জিপিএস এর কোনো লেখাই নাই। বাট এগুলো আছে কিন্তু জিপিএস লেখা নাই, আর এটাতে কিন্তু সবই আছে, ঠিক আছে, এটাতে সবই আছে। So, এরকম ভাবে হচ্ছে ইমেজ এসইও করে। আপনারা এটা যদি না দিতে পারেন, না দেন তাও সমস্যা নাই, কিন্তু এগুলো হচ্ছে দিতে হবে ইমেজ এসইও করতে হবে, করতে হইলে। সো ইমেজ আমরা এসইও করছি, ইমেজ এসইও করার পরে এখন আমরা ইমেজটা বসাবো। আমাদের স্কোর আছে 66। সো আমরা যে ইমেজটা ইস্যু করলাম, ধরেন ওই ইমেজটা আপনারা টাইটেলের উপর বেস করে যেটার নিচে দিলে সুবিধা হবে, ধরেন আপনারা এই টাইটেলের নিচে ইমেজ দিবেন, তাহলে এই টাইটেল রিলেটেড ইমেজ বানাবেন, হ্যাঁ। আর এইখানে আমি ইমেজ দিব, ইমেজ দিতে হলে এখানে আসার পর একটা ইন্টারে ক্লিক করলে এরকম প্লাস আইকন থাকবে, প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন ইমেজ লিখে সার্চ করবেন। ইমেজ লিখে সার্চ করলে প্রথমে যে ইমেজ আসবে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখান থেকে আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করে যে ইমেজটা আপনি এসইও করছেন এই ইমেজটা এখানে বসায় দিলে এখানে চলে আসবে। আসার পরে এই ইমেজটা আসার পরে এখন আপনাদের কাজ হবে হচ্ছে ইমেজের মধ্যে হচ্ছে একটা অল্টারনেটিভ ট্যাগ বসানো, যেটা আমাদের মডিউলে আছে। যে কই, এই যে ইমেজ অল্টার ট্যাগ। সো এইটার কাজ হচ্ছে এটা গুগলের বটকে ইমেজটা ডিফাইন করায় দেয় যে এই ইমেজটা এইটা মানে এটার মধ্যে এই আছে, মানে ব্যাক এন্ডে যেন পড়তে পারে আপনার হচ্ছে যেমন গুগলের বট আপনার কোডকে বিশ্বাস করে বেশি। সো এইটা বসানোর পর যখন আমরা হচ্ছে ইন্সপেক্ট করে দেখবো, তখন দেখবেন যে এখানে একটা ইমেজ আছে, ইমেজের মধ্যে অল্টারনেটিভ ট্যাগ বসানো আছে, ঠিক আছে। কথার কথা কোনো কারণবশত কোনো সাইটে যদি ইমেজটা ভেঙে যায়, অনেক সময় আপনারা কিছু কিছু ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন যে ইমেজটা প্রিভিউ আসতেছে না। তো যদি ইমেজের অল্টারনেটিভ ট্যাগ দেওয়া থাকে সেই ক্ষেত্রে গুগল বুঝবে, মানুষ না বুঝলেও গুগলের ক্রলার বুঝবে যে না এই ইমেজটা এই রিলেটেড। সো এই ইমেজটাকে আমি ডিফাইন করে দিব গুগলের কাছে, ঠিক আছে। ডিফাইন করতে হলে ইমেজ একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে যে এই ইয়ে আছে না, সেটিং, এই সেটিং এর মধ্যে ক্লিক করলে একটু নিচের দিকে দেখবেন যে অল্টারনেটিভ টেক্সট লেখা আছে। তো এই ইমেজটা কি রিলেটেড এখানে এই টেক্সটের মধ্যে ডিসক্রাইব করে দিতে হবে। তাহলে আমার এই ইমেজ ধরেন যে আহ, যে রিলেটেডই হোক ওইটুকু এভাবে কপি করবেন, কপি করার পরে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে ধরেন আমি এটা দিলাম, দেওয়ার পরে এই অল্টারনেটিভ টেক্সটের মধ্যে
ও, ইমেজে ক্লিক করতে হবে আগে। ইমেজে ক্লিক করলে এখানে অপশন চালু হয়ে যাবে, হ্যাঁ। সো এইখানে এটা পেস্ট করে দিবেন, হ্যাঁ। পেস্ট করে দেওয়ার পরে দেখেন 66 ছিল, এবার হচ্ছে 73 হয়ে গেছে। আচ্ছা, এইবার গেল হচ্ছে আমাদের ইমেজের পোর্শনটা গেল। এরপরে আসতেছে কি, এটা কিন্তু টিক মার্ক হয়ে গেছে, দেখেন ব্লু মার্ক হয়ে গেছে। সো ইমেজ আসার পরে এবার আসতেছে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক আর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্কটা বুঝি। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি দেখি? যাদের যাদের ক্যামেরাতে আসা পসিবল সবাই ক্যামেরাতে আসেন, আর মনোযোগী হন, আর কোশ্চেন রেডি করেন। বুঝতে পারেন সমস্যা হলে কোশ্চেন রেডি করেন, ঠিক আছে? অনেকেই একদম এসইও সেক্টরে নতুন, তো যারা হচ্ছে একদম নতুন তাদের সমস্যা হবে, এটা স্বাভাবিক। বাট সমস্যাকে সারা জীবন যদি সমস্যাই মনে করেন তাহলে তো কিছু শিখতে পারবেন না। আমি এমনিতে একটু কথাবার্তা শুনে বুঝতেছেন একটু অসুস্থ টাইপের। আচ্ছা, আমরা ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক বুঝি। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে। ল্যান্ডিং পেজের কথা বলতেছি না, অনেক সময় ল্যান্ডিং পেজেও দেখা যাচ্ছে কন্টাক্ট অথবা প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ থাকে, আলাদাভাবে বানায় অনেকেই। কারণ আমি ল্যান্ডিং পেজে একটা প্রোডাক্ট সেল করি, এখন রিটার্ন পলিসি সম্পর্কে আমি দিয়ে দিলাম আর একটা একটা পেজে, যেন কেনার পর রিটার্ন করতে হলে পলিসি মেনটেন করে রিটার্ন করতে, নয়তো আমার কাছে তো কোনো ডকুমেন্টস থাকবে না, হ্যাঁ। সো ম্যাক্সিমাম ওয়েবসাইটে হচ্ছে অনেকগুলো পেজ থাকে। সেটা হইতে পারে পোস্ট অথবা পেজ। পোস্ট থাকে অনেক বেশি, তারপরে থাকে হচ্ছে পেজ, হ্যাঁ। এখন ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনার একই ওয়েবসাইটে, ধরেন emrafiseo.com, এটা হচ্ছে আপনার রুট ডোমেইন বা মেইন ওয়েবসাইট। মেইন ওয়েবসাইটে এটা একটা পোস্ট করছি, এই পোস্ট তো আরো আছে, এই রিলেটেড পোস্ট তো আরো আছে। সো এই কন্টেন্ট নিয়ে যখন আমরা লিখতেছি, এই কন্টেন্টের সাথে অন্য একটা পোস্টকে লিঙ্ক করায় দেওয়া, এটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। মানে এটা একটা পেজ, আমি পোস্টের তো একটা নির্দিষ্ট ইউআরএল আছে, নির্দিষ্ট ইউআরএলটা কি? এই যে এই ইউআরএল, ধরেন আমি এটাকে ওপেন করি, এই ইউআরএল এটা হচ্ছে ইউআরএল। আমি যখন পাবলিশ করে দেব, এই ইউআরএল ওপেন করলে এই পোস্টটাও ওপেন হয়ে যাচ্ছে সাথে সাথে। তো আমার তো একটা ওয়েবসাইটে তো শুধুমাত্র এই পোস্টটা নাই, পোস্ট তো আরো আছে। আমি যদি এই ব্লগের মধ্যে যাই, দেখবেন যে হচ্ছে এখানে পোস্ট আরো আছে। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখালেখি করি, যদিও বা কম পোস্ট আছে, আমি পোস্ট করি নাই বেশি। ধরেন কথার কথা, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখালেখি করি, আমি এই পোস্টটাও ডিজিটাল মার্কেটিং নিয়েই। সো এইখানে এমন কোনো ওয়ার্ড আছে কি না আমার দেখতে হবে, যেন অন্য একটা পোস্টকে আমি লিঙ্ক করে দিতে পারি হাইপার লিঙ্কের মাধ্যমে। ঠিক আছে, যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, এটা হইতে পারে ডোমেইন অথবা পেজ অথবা পোস্ট, যে কোনো কিছু। যেটা আমি দেখাইছিলাম হচ্ছে এই যে এই ওয়েবসাইটে। লোডিং নিচ্ছে, আসছে। এই যে যে লিঙ্কটা করছে না, তারপর হচ্ছে এই একটা করছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে ডোমেইনের পরে বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার, আর এটার ওয়েবসাইট কোনটা, ওয়েবসাইটের নাম হচ্ছে digitalmarketingBD.com। এইবার আমি যদি এইখানে ক্লিক করি, এটা একটা নিউ ট্যাবে ওপেন করি, হ্যাঁ, এটা ওপেন করলাম। আচ্ছা, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, এই এক্সটার্নাল লিঙ্কে পরে আসতেছি। এটাও এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক অবশ্যই আছে। হুম। স্যার এক্সটার্নাল লিঙ্কটা যদি আরেকবার দেখাইতেন আমি বুঝতে পারি। এক্সটার্নাল লিঙ্ক তো আসি নাই আপু, আমি ইন্টারনাল লিঙ্ক দেখাচ্ছি। ওই ইন্টারনাল লিঙ্কটা একটু দেখালে আমি এটা কোনটা ইন্টারনাল লিঙ্ক এখানে। বোঝেন, ইন্টারনাল লিঙ্কে আমি দেখাচ্ছি, এই একটা পোস্ট, এই পোস্টে
ওয়েবসাইট দেখেন, ওয়েবসাইটের নাম কি digitalmarketingBD.com। ঠিক আছে, এটার তো অনেকগুলো পেজ আছে বা পোস্ট আছে, আছে না? আপনি একটাতে যাবেন, এটাতে যদি ওপেন করেন, দেখেন এটার ইউআরএল আর এটার ইউআরএল কি সেম? এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি, আর এটা হচ্ছে কি এসইও সার্ভিস প্রোভাইডার। তো লিঙ্ক আলাদা কিন্তু ওয়েবসাইট তো একই। এটাও যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটও সেম। মানে পোস্ট আলাদা হলে লিঙ্ক আলাদা হয়, ঠিক আছে? এইবার এইখানের যে লাস্টের যে লিঙ্কটা দেখাচ্ছিলাম, যেমন হচ্ছে যে এই লিঙ্কটা, এই লিঙ্ক যদি আমি ওপেন করি, আর একটা পেজে নিয়ে গেছে, বাট ওই ওয়েবসাইটেরই আর একটা পেজে নিয়ে গেছে। এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এবার বোঝেন নাই কে কে সেটা বলেন। ইন্টারনাল লিঙ্ক বোঝেন নাই কে? এখানে লিঙ্ক করতে হলে আরেকটা ব্যাপার জানা জরুরি, সেটা হচ্ছে এখানে দেখেন কোন টেক্সটের উপর লিঙ্ক করছে, এটা কিন্তু জরুরি। এই টেক্সটের সাথে আপনার ওই পেজ রিলেভেন্সি মেনটেন থাকতে হবে। যেমন ধরেন এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এখানে বলা হচ্ছে কন্টেক্সচুয়াল হাইপার লিঙ্ক আর কি। সো এই লিঙ্কটাতে, মানে এই ওয়ার্ডটাতে, এই কিওয়ার্ডটাতে হাইপার লিঙ্ক করছে কোথায়? আরেকবার ওপেন করি, এইটার মধ্যে। এইটার লিঙ্কটা দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি। তার মানে এইখানে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে লেখা হয়েছে। ব্যাপারটা বুঝছেন? এখানে কতটুকু রিলেভেন্সি মেনটেন করছে। আমাদের ওই পোস্টের মধ্যে থেকে এমন কিওয়ার্ড বা এমন ওয়ার্ডস ধরতে হবে যেটাকে আমি লিঙ্ক করলে রিলেভেন্সি আমার ওয়েবসাইটে থাকা কন্টেন্ট পাই। হুম? এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, বাট আমার ওয়েবসাইটের বাইরে যাইতে, মানে যাওয়া যাবে না। এটা গেল ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্কের যে ব্যাপারটা, সেটা হচ্ছে ধরেন এখানে দেওয়া আছে, যেমন এগুলান ইন্টারনাল লিঙ্ক, তাদের ওয়েবসাইটের মধ্যে আছে। এক্সটার্নাল লিঙ্ক আমি দেখাচ্ছি, যেমন হচ্ছে ধরেন 6.5 ট্রিলিয়ন, 6.5 ট্রিলিয়ন। আমি বাকি ট্যাবগুলো একটু কেটে দিই এই পাশে। এবার এই লিঙ্কটা যদি ওপেন করি, এই লিঙ্ক ওপেন করলে কি দেখেন অন্য একটা ওয়েবসাইটের মধ্যে চলে গেছে, গেছে না? এটা তো আর তার নিজের ওয়েবসাইটে থাকতেছে না, থাকতেছে কি অন্য ওয়েবসাইটে গেছে, এই ওয়েবসাইটের মধ্যে চলে গেছে। এখন এখানে আরেকটা ব্যাপার একটু খেয়াল করেন, এইখানে ই কমার্স সেল আর প্রেডিক্ট টু হিট এত মিলিয়ন, এত ট্রিলিয়ন বাই 2023 সালে একটা ডাটা শো করাইছে না, যে এতটুকু ডাটা হচ্ছে হিট করছে ই কমার্স সেল 2023 সালে। তো এই ডাটা যে নিছে, কই থেকে নিছে ওইটাকে রেফার করছে, মানে এই ওয়েবসাইটটাকে রেফার করছে। এখানে দেখেন গ্রাফ আকারে দিয়ে দিছে 2023 সালে যে এত ট্রিলিয়ন, এত 6.5, এইখান থেকে ওইটা দেখতে পারতেছে। যখন একটা ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে লিংক দেওয়া হয় কিওয়ার্ড রিলেভেন্সি বজায় রেখে, তখন সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল লিংক। আর যখন নিজের ওয়েবসাইট থেকে, নিজের ওয়েবসাইটের কোনো পেজ বা পোস্ট থেকে নিজের ওয়েবসাইটেরই অন্য একটা পোস্টে লিংক দেয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল লিংক। স্যার আমরা এই লিঙ্ক অ্যাড করবো কিভাবে? ওইটাই তো দেখাবো, আগে বুঝায় নিলাম। যেমন হচ্ছে দেখাচ্ছি ইমেজ অ্যাড করছেন কিভাবে, দেখাচ্ছি না? এখানে লিংক অ্যাড না করলে তো এটা বাড়বে না, তো আমাদের লক্ষ্য কি এটা 80+ করব। আর এখানে লিংক অ্যাড করি না, এই জন্য এরকম এরর আসছে। এখন আমি এখানে লিংক অ্যাড করাই দিব, তাহলে এটা এরকম ব্লু মার্ক টিক মার্ক হবে, তখন এখানে এটা বেড়ে যাবে। হ্যাঁ। তো ধরেন আমি এইখান থেকে যে কোনো একটা লিংক দিব, যে ধরেন আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্যাকেজ, ধরেন এই প্যাকেজ, আমি এই প্যাকেজটা সিলেক্ট করলাম কেন? কারণ আমার ওয়েবসাইটে কোনো না কোনো জায়গায় প্যাকেজ বা প্রাইজিং এরকম টাইপের কোনো একটা পেজ আছে বা কন্টেন্ট আছে, তাইলে কেউ যদি মনে করেন এই কন্টেন্টটা পড়লো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এ নিয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, তাহলে এনার প্যাকেজটা দেখি, এরকম হইতে পারে না যে এইখান থেকে যেন প্যাকেজের মধ্যে যায়? অথবা মানুষ না আসলে গুগলের বট যেন আসে যে হ্যাঁ, এইখানে কিওয়ার্ডটা দেখতেছে, এই কিওয়ার্ডের মধ্যে গেলে প্রাইজিং এর ব্যাপারটা আসতেছে। সো আমি এটাকে লিংক করব আমার এই ওয়েবসাইটের প্রাইজিং এর যে লিঙ্কটা আছে ওইটা। ধরেন এখানে আসলে প্রাইজিং থাকার কথা, যেমন প্রাইজিং আছে, হ্যাঁ, এই লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি। এটা তো আমার ওয়েবসাইটের মধ্যে, এই যে আমার ওয়েবসাইটের মধ্যে এখানে প্রাইস আছে। সো আমি এই প্রাইজিংটা অ্যাড করব কিভাবে? এই লিঙ্কটা কপি করবেন, কপি করার পরে
কপি করার পরে যে এটা আগে মার্ক করে নেবেন, যেখানে যেই কিওয়ার্ডে লিঙ্ক বসাবেন ওই কিওয়ার্ডটা এইভাবে মার্ক করে নেওয়ার পরে এই যে এইখানে আছে না এই যে এরকম, এটাতে কপি করবেন, কপি করার পর এটা পেস্ট করে দিবেন। আমাদের কত আছে 73, তাই না? পেস্ট করে এখানে সাবমিট করে দিবেন। 73 থেকে 78 হয়েছে। এবার এখানে আর একটা জিনিস করতে পারেন, এখানে এখানে ক্লিক করলে এরকম একটা আসবে, পপ আপ শো করবে, এখানে এডিট করে দিয়ে এখানে অ্যাডভান্সের মধ্যে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা একটু সরি। আচ্ছা, এইটা গেল ইন্টারনাল লিঙ্ক। এবার এক্সটার্নাল লিঙ্ক সেম ভাবে, বাট আমার ওয়েবসাইট থাকবে না, এখানে থাকবে হচ্ছে অন্যের ওয়েবসাইট। এবার অন্যের ওয়েবসাইট থাকলে তাহলে আমার এইভাবে কন্টেন্ট একটু পড়তে হবে যে এমন কি কিওয়ার্ড আছে বা এমন কোনো সেন্টেন্স সেন্টেন্স দিবেন না, ধরেন দুই তিনটা ওয়ার্ড মিলে একটা লিঙ্ক করবেন, যেমন এখানে আহ, তিনটা ওয়ার্ড মিলে করছি, ঠিক আছে? সো এইরকম, যেমন ধরেন এখান থেকে ইমেইল অটোমেশন, আপাতত আমি ধরে নিচ্ছি ইমেইল অটোমেশন। ইমেইল অটোমেশন নিয়ে আমার এইখানে কোনো কন্টেন্ট হয়তো পাবলিশ করা নাই, অথবা আপনারা কোনো একটা যেমন হচ্ছে আম, উম, উম, যেই কন্টেন্ট নিয়ে অন্য ওয়েবসাইটে সুন্দরভাবে লেখা আছে বাট আপনার ওয়েবসাইটে নাই, এরকম টাইপের আপনারা কিওয়ার্ড চুজ করবেন, ঠিক আছে? আচ্ছা ধরেন এই ইমেইল অটোমেশন নিয়ে আমার ওয়েবসাইটে কোনো কিছু লেখা নাই। সো এইটা করবেন কি, এটা কপি করবেন, কপি করে এর এক্সটার্নাল লিঙ্ক আরো অনেক বের করা যাবে, বাট পড়তে হবে পুরাটুকু, পড়তে হবে। হ্যাঁ, পড়ে পড়ে যেটা আপনার ওয়েবসাইটে নাই, যেটা ডাটা অন্য ওয়েবসাইটে রেফার করলে ভালো হয়, ওই ডাটা সম্পর্কে বিস্তারিত, ওই যে একটু আগে দেখাইছিলাম না যে এটার 8 ট্রিলিয়ন, এটা দেখেন, এটা ওপেন করলে এই ডাটাটা দেখেন কত সুন্দরভাবে দেওয়া আছে এখানে। কিন্তু এই ডাটা তো আর মানে ওই কি বলে ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা লেখা করে মানে ইয়ে করে ব্লগ বানায় তাদের তো থাকার কথা না। থাকলে ভালো, তখন আবার এই এক্সটার্নাল লিঙ্ক অন্য একটা লিঙ্ক দিত। সো এরকম। তো আমরা ধরেন ইমেল অটোমেশন নিয়ে কথার কথা লিখি নেই, কথার কথা লিখি নেই, অথবা লিড জেনারেশন নিয়ে কথার কথা লিখি নেই। তারপরে হচ্ছে উম, 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 যেটা নিয়ে লিখি নেই। আচ্ছা, এইখানে আমরা একটা এক্সটার্নাল লিঙ্ক করে দেখাচ্ছি, ইমেইল অটোমেশন। এটা আমি কপি করলাম, কপি করার পরে এইখানে আমি পেস্ট করে দিলাম। দেখেন এখানে অনেক ওয়েবসাইট আসবে, যেমন এই একটা ওয়েবসাইট, মেইলচিম্প একটা ওয়েবসাইট, জাইপার আছে। সো এখানে অনেক ওয়েবসাইট আছে, এখান থেকে আপনার একটু টাইটেলটা হালকা একটু দেখেন, যেমন বেস্ট ইমেইল অটোমেশন সফটওয়্যার ইন এত, হোয়াট ইজ ইমেইল অটোমেশন। ধরেন আমি এই ওয়েবসাইটটাকে এক্সটার্নাল লিঙ্ক হিসেবে ইউজ করব। এটা আমি কপি করলাম, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, অথবা এটা ওপেন করবেন, ডিরেক্ট ওপেন করে ইউআরএলটা কপি করুন। যেমন ধরেন আমি একটা ওপেন করলাম, এটা এটা ওপেন করছি। ইমেইল অটোমেশনে আমারটা লেখা নাই, এই ওয়েবসাইটে লেখা আছে, তার মানে এই ওয়েবসাইটে আসলে ইমেইল অটোমেশন কি এই রিলেটেড বিস্তারিত জানতে পারবে। হ্যাঁ, তাহলে এই ইউআরএলটা আমি কপি করলাম, কপি করে সেম ভাবে এইখানে যেটা সিলেক্ট করে নিয়ে পেস্ট করেন, দেন 58, এই কত 78 ছিল মনে হয়, এবার হচ্ছে 84 হয়েছে, 84। সো এটাতে আপনার এখানে অ্যাডভান্সের মধ্যে ক্লিক করলে ওপেন ইন নিউ ট্যাব, হ্যাঁ, এটাতে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। তাহলে এক্সটার্নাল লিঙ্ক আমরা দেখলাম, ইন্টারনাল লিঙ্ক দেখলাম। এখানে দেখেন মোটামুটি অনেক কিছুই ইরোর সলভ হয়েছে। আর এটা হচ্ছে কিছু কিছু ইরোর থাকলে সমস্যা নাই, যেমন হচ্ছে ধরেন এখানে বলতেছে আপনার টাইটেলের মধ্যে কোনো নাম্বার নাই। সো আপনারা যদি টাইটেলের মধ্যে একটা নাম্বার ইউজ করেন, কথার কথা এইখানে যে টাইটেল আছে গ্রোথ ইন, এভাবে যদি টাইটেলের মধ্যে একটা নাম্বার ইউজ করেন,
তাহলে হচ্ছে এক বাড়ছে কিন্তু। এবার আর ওই রোডটা থাকবে না দেখি। এই যে এটা দেখেন টিকমার্ক হয়ে গেছে। সো ইমেজ একটা দিছে, এখানে বলতেছে যে আরো ইমেজ দিতে অথবা ভিডিও দিতে। অনেক সময় অনেক ওয়েবসাইটের মধ্যে গেলে দেখবেন যে ভিডিও আছে। হুম। এখানে আর তেমন নাই, এখানে টেবিল অফ কন্টেন্ট দিতে বলছে। আপনারা যদি টেবিল অফ কন্টেন্ট দিতে চান দিবেন, নইলেও সমস্যা নাই, কথার কথা আমি দেওয়ার পর দিয়ে দেখাচ্ছি। যেমন ধরেন এখানে একটা আমি টেবিল অফ কন্টেন্ট আগে ব্যাপারটা বুঝি। কিছু কিছু ওয়েবসাইটে গেলে দেখবেন যে এটাতে কি আছে। আমি এখানে করেই দেখাচ্ছি। ধরেন এই প্রথম প্রায় যে এরকম পজিশনে থাকে টেবিল অফ কন্টেন্ট, আপনারা এখানে প্লাস বাটনে ক্লিক করেন। প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে লেখেন যে টেবিল অফ কন্টেন্ট বাই র্যাঙ্ক ম্যাথ। এছাড়াও প্লাগইনও আছে। এখানে ক্লিক করলে ধরেন অটোমেটিকলি যে এখানে ধরছে একটা দেখতেছি। টেবিল অফ কন্টেন্ট কই গেল? এই যে ইউজ করছি, এবার হচ্ছে কত ছিল, 85 ছিল, দুই বাড়ছে 87। টেবিল অফ কন্টেন্টের কাজ হচ্ছে এরকমই, ধরেন এইখানে টাইটেল লিঙ্ক করা থাকবে। এখানে পাবলিশ তো করে নেই, এই লিঙ্কে ক্লিক করলে এই টাইটেলটা যে জায়গায় আছে ওই টাইটেলে সরাসরি চলে যাবে, এরকম ভাবে সরাসরি চলে যাবে। তো এখানে টাইটেলে একটু মিস্টেক আছে, টাইটেলগুলো ঠিকঠাক করতে হবে, কোনটা ইজ 3 হবে, কোনটা ইজ 2 হবে, কোনটা ইজ 4 হবে। এগুলো দিয়ে টেবিল অফ কন্টেন্ট অনেক সময় দেয়, আবার ম্যাক্সিমাম ওয়েবসাইটে এখন আর দেয় না। তো যদি চান দিতে তাহলে এটা দিবেন, আমি আপাতত এটা রাখতেছি না, ঠিক আছে। এগুলান এক্সট্রা প্যারা দেয় হুদাই। যখন আপনার কন্টেন্ট বুঝেন, ও আচ্ছা এটা দেয় আবার কখন তাইলে, যখন আপনার কন্টেন্ট ধরেন 3,000 4,000 5,000 ওয়ার্ডের হবে, তখন অনেক সময় দেখা যাচ্ছে এইভাবে স্ক্রল করে করে পড়তে সমস্যা। স্ক্রল করে করে পড়তে সমস্যা, তখন এইখানে এই টেবিল অফ কন্টেন্ট দিলে প্রত্যেকটা টাইটেল থাকবে। জাস্ট খালি ওই টাইটেলে ক্লিক করলে ওই টাইটেলের মধ্যে এখানে চলে আসবে। ওই জন্য টেবিল অফ কন্টেন্ট দেয় যখন বড় কোনো কন্টেন্ট থাকে। আর এইসব ছোট কন্টেন্টের জন্য টেবিল অফ কন্টেন্টে যদি এই সব কটা টাইটেলে অ্যাড হয়, তাহলে ব্যাপারটা দেখতে খুব একটা সুন্দর লাগে না। সো এইটুকু ছিল অন পেজ এসইও। আচ্ছা, এখানে ইমেজের ব্যাপারটা যেহেতু হচ্ছে ইমেজ ইস্যু, এটাতে গেছে ইমেজ কম্প্রেশন ইনহ্যান্সের একটা ব্যাপার থাকে। সেটা হচ্ছে এখানে যে ইমেজটা বসাইলেন না, এই যে ইমেজটা বসাইছেন, ইমেজের কিন্তু সাইজ আছে, ঠিক আছে। আপনি চাইলে যে 2 MB 3 MB 5 MBর ইমেজ বসাবেন, সেটা কিন্তু হবে না। কারণ হচ্ছে টেকনিক্যাল এসইওতে গিয়ে আমরা বুঝতে পারবো যে কোনো ওয়েবসাইটে যদি ধরেন 1 MB 2 MBর ইমেজ থাকে, তখন পেজের স্পিড ইস্যু থাকে, ইস্যু হয়। এলসিপি এনএলপি এগুলা না আমরা দেখবো, সিএলএস। সো যখন টেকনিক্যাল এসইওতে যাব তখন এই ব্যাপারে আলোচনা হবে। এইটুকু মাথায় রাখেন যে সর্বোচ্চ আমরা 100 কিলোবাইট এর উপরে যাব না। সর্বোচ্চ একটা ইমেজের সাইজ থাকবে 100 কিলোবাইট। ঠিক আছে, এটা নোট করে রাখেন বা মাথায় রাখেন। এবার কথার কথা, ধরেন যে কোনো একটা ইমেজ আহ অনেক বেশি এমবি আপনি পাইছেন বা কোথাও থেকে নিছেন বা আপনাকে দিছে। তো ওইটাকে আপনারা ইমেজ কম্প্রেস করে নেবেন। যেমন ধরেন হচ্ছে, অথবা জেপিজি 2 ওয়েবপি লিখে জাস্ট খালি কনভার্ট করে নেবেন, অটোমেটিকলি দেখবেন যে ইমেজটা কনভার্ট হয়ে এমবি অনেক কমে গেছে। যেমন হচ্ছে ধরেন ইমেজ কম্প্রেসরে এখানে থেকে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, এখানে যান। একটা দিয়ে বাড়াইতে পারবেন, একটা দিয়ে কমাইতে পারবেন, ঠিক আছে। সো 70% কমে গেছে কম্প্রেস করে। দেখেন তফাৎটা এরকম ভাবে দেখাচ্ছে। আগে ছিল হচ্ছে 269 কিলোবাইট, এখন এটাতে হয়েছে 81.6, 70% ডিক্রিজ হয়েছে। তো চাইলে যে কোনো একটা ইমেজ আপনারা এই কমাবেন, তখন হচ্ছে এটা কমাবেন, এখানে সেভ দিলে পারে এটা ডাউনলোড হয়ে গেছে।
দেখেন এখানে আগেরটা ছিল হচ্ছে এত, কমে এতটুকু হয়েছে। এটা হচ্ছে ইমেজ কম্প্রেসর। তো এরকম ভাবে আপনারা অন পেজ এসইও করবেন। এবার আপনাদের কাছ থেকে আমি কোয়েশ্চেন নিব যে এখানে বুঝতে কোনো কিছু সমস্যা হয়েছে না। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, কিওয়ার্ড দিছি কিন্তু আমি একটা, বাট রিসার্চ করছিলাম কতগুলো, অনেকগুলো। সো এইখান থেকে আপনারা আরো কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন যেগুলো একটু রিলেভেন্স। ধরেন এই কয়েকটা কিওয়ার্ড নিয়ে আমি এইখানে দিয়ে দিব। 89 হয়ে গেছে দেখছেন। আর এইখানে আহ আর তেমন কিছু নাই। এখানে মোটামুটি মোটামুটি সব সলভ দেখেন, মোটামুটি সব সলভ। এখানে আর কোনো এরর নাই। এটুকু হচ্ছে অন পেজ এসইও। এবার এইখানে 89 মানে অনেক ভালো একটা স্কোর করা হয়েছে। যখন বায়ারকে রিপোর্ট দিবেন তখন এইটারই একটা স্ক্রিনশট দিবেন, অথবা এই একটা একটা করে দিলেও হবে যে আমি এই পোস্ট করছি। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আম, এটা হচ্ছে ইয়ের মধ্যে চলে যান, একটু ড্যাশবোর্ডের মধ্যে চলে যান। এখানে অল পোস্টের মধ্যে যাই, যেমন ধরেন পোস্ট, অল পোস্ট। অল পোস্টের মধ্যে গেলে, অল পোস্টের মধ্যে গেলে এখানে যেসব যেসব, ধরেন এরকম করে একটা স্ক্রিনশট নেবেন। এইটার স্ক্রিনশট এরকম ভাবে নিয়ে নেবেন। আর এইভাবে স্ক্রিনশট নিয়ে এখান থেকে এরকম করে মার্ক করে দিলেন, অথবা এরকম ভাবে যেটা ইচ্ছে এভাবে দিলেন। আপনাদের মন মতো করে সুন্দর করে দিয়ে দিবেন, ঠিক আছে? এবার কোশ্চেন করেন। অন পেজ এসইও নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা বুঝতে যে কোনো ধরনের সমস্যা অন পেজ এসইও নিয়ে, যে কোনো ধরনের সমস্যা, যে কোনো কোশ্চেন অন পেজ নিয়ে। আপনারা দেখে ভালোই বোঝেন, কোনো কোশ্চেন থাকে না, হ্যাঁ। ছোট হোক বড় হোক, কোশ্চেন থাকলে করেন, নয়তো শেষ আজকের ক্লাস। স্যার কাজ যদি না করে তাহলে কিভাবে কোশ্চেন থাকবে? যখন কাজ করতে করতে সমস্যায় পড়বো তখন আদারটা কোশ্চেন আসবে। তা আমরা তো এটাই বলা হয়েছে যে প্রত্যেক দিনে যে কাজ করাই, আমি তো প্রথমে শুরু করার আগেই বললাম যে আপনাদের আপনাদের তো ওয়ার্ডপ্রেসের ক্লাস অলরেডি শেষ। তো ওয়ার্ডপ্রেসে আপনাদের ফ্রি ওয়েবসাইট বানানো শেখায় নাই? স্যার শিখাইছে। তাইলে ফ্রি ওয়েবসাইটেও তো আপনি সেম ভাবে কাজ করতে পারবেন। আমি তো অনপেজেসের প্লাগইন ইনস্টল দেওয়ার সময় বলে দিছি। তো ওটা করেন নাই কেন? আজকে করেন। আমি তো বলি যে ধরেন আজকের ক্লাসে এটা পড়াইছি, নেক্সট ক্লাসে প্রথমের দিকেই আমি তো কোশ্চেন নেই যে প্রিভিয়াস ক্লাসের কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারেন। আমি আমার ইয়েতে হচ্ছে যতটুকু মানে যেই যেই ক্লাস নিছি, যে কোনো ধরনের কোশ্চেন করলে অ্যান্সার পাবেন। যেমন যে আজকের ক্লাসে করছি এরকম না, আপনার ধরেন কোনো একটা ব্যস্ততার কারণে আপনি কিবোর্ড রিসার্চই এ পর্যন্ত করতে পারেন নাই, যেটা দেখাইছি ধরেন আরো কয়েকটা ক্লাস আগে। কয়েকটা ক্লাস আগে বলতে কয়েক মানে তাহলে দিনও কিন্তু ডবল হবে, মানে প্রত্যেক দিন ক্লাস হয় না। সো ওই কিওয়ার্ড রিসার্চ রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাও জিজ্ঞাসা করতে পারবেন। আপনার তো বাধা নাই যে আজকে যে অন পেজ এসইও করাইছি মানে যে অন পেজ এসইওরই শুধুমাত্র কোশ্চেন করতে পারবো, অন্য কোনো কোশ্চেন করতে পারবো না, এরকমটাও তো না। সো কোশ্চেন নিয়ে কোনো আমার কাছে বাধা নাই যে এই কোশ্চেন করতে পারবেন কি করতে পারবেন না। ওকে, এখানে কি বলছে? স্যার স্টারলিং, স্টারলিংক মানে Starlight, স্টার Starlight আর এটা হচ্ছে স্টারলিংক না, এটা একটা হচ্ছে ইন্টারনাল। এই যে আমি লিখে দিচ্ছি এখানে। এটা এক্সটার্নাল লিঙ্ক হবে যত সম্ভব। এই যে আমি এটাতে লিখে দিচ্ছি, এই ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক, ঠিক আছে? স্পেলিংটা এরকম। ইন্টারনাল লিংক বলতে হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে, দেখেন এখানে এখানে তো আসি তাই না, কই করছি আমরা? যেমন এই একটা করছি ইন্টারনাল লিংক। ও, এখানে তো আপনাদের কোশ্চেনে তো আরো অনেক কিছুই থাকতে পারে। যেমন একটা কোশ্চেন করতে পারেন যে একটা এই পোস্টের মধ্যে ইন্টারনাল লিংক কয়টা করব, এক্সটার্নাল লিংক কয়টা করব, এটাও তো একটা কোশ্চেন। আমি যে একটা একটা দেখাইছি আপনারা একটা একটাই কি আবার করবেন এরকম তো না।
যেমন আচ্ছা লিঙ্কটা বুঝাই, ধরেন এই লিঙ্ক মানে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কি, যে আপনার ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের অন্য কোনো একটা পেজকে লিঙ্ক করা, কিন্তু ডিফাইনটা যে ঠিকঠাক থাকতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং প্যাকেজ, আমি যদি এইটুকু এই যে ক্রুশিয়াল, অথবা ধরেন হচ্ছে কথার কথা ধরেন এই ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল টিয়ার এইটুকু দিয়ে যদি আমি লিঙ্ক করে দিতাম আমার প্যাকেজে, তাহলে কিন্তু মানানসই হইতো না। সো এমন ভাবে আপনারা এই ইয়েটা চুজ করতে হবে, কিওয়ার্ডটা নিতে হবে যেন এই রিলেভেন্ট আপনার কন্টেন্ট থাকে। যেমন এই প্রাইজিং এ যদি আমি ক্লিক করি, তাহলে আমার রিলেভেন্ট আছে না, এখানে তো প্রাইস প্ল্যান দেওয়া আছে, তার মানে কি রিলেভেন্সি কিন্তু মেইনটেইন হইছে। এবার ধরেন ইমেইল অটোমেশন, এটাতে যদি আমি ক্লিক করি, এই যে ইমেইল অটোমেশন নিয়ে লেখা হয়েছে, তার মানে দুইটারই মিল আছে। আর যখন আমার ওয়েবসাইটেই যাবে অন্য একটা পেজে, সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর যখন আমার ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে যাবে, সেটাকে বলা হয় হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। External. সো এইটুকুই তবে মানে এক। হচ্ছে হলো এখানে স্যার যেটা আমি বলতে চাচ্ছি মানে হচ্ছে হলো হচ্ছে ফেজে তো হচ্ছে একটা হচ্ছে আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ থাকে, একটা হচ্ছে হলো ফ্রি ল্যান্ডিং পেজ থাকে। তাহলে যখন আমরা ইন্টারনাল লিঙ্ক দিব তখন হচ্ছে ফ্রি ল্যান্ডিং পেজের মধ্যে চলে যায় না? হুম হুম হুম, আরেকবার বলেন ভাই। বলতেছি হচ্ছে হলো একটা ওয়েবসাইটে তো হচ্ছে হলো পেজ গুলাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে ফ্রি ল্যান্ডিং পেজ, হুম একাধিক যদি কোনো পেজ থাকে, হুম তাই না স্যার? হুম। তো তাহলে যদি আমি যদি হচ্ছে হলো ল্যান্ডিং পেজ থেকে যখন আমরা এই হচ্ছে লিঙ্কটা নিব, যদি আমার ওয়েবসাইটের ফ্রি ল্যান্ডিং পেজের মধ্যে যদি যায়, তখন এটাকে ইন্টারনাল লিঙ্ক বলা হবে। আর যদি অন্য ওয়েবসাইটে যায় তখন হচ্ছে এটা এক্সটার্নাল লিঙ্ক হবে, তাই না? রাইট, ইয়েস। ফ্রি ল্যান্ডিং পেজ এই শব্দটা ইউজ করেন না, ইউজ করেন হচ্ছে ওয়েব পেজ। কারণ ল্যান্ডিং পেজ বলতে আপনি যে পেজে মুভ করবেন সেটা একটা ওয়েবসাইটে, ধরেন কথার কথা ফ্রি ল্যান্ডিং পেজ আছে, আপনার কথাই ধরি, বাট গুগল অ্যাডস অথবা ফেসবুক অ্যাডস যখন রান করেন কোনো একটা ওয়েবসাইটে, যেমন কথার কথা এই যে কি যেন বলে, আমাদের কি যেন ওয়েবসাইটে দেখাইছিলাম যে পাইকারি বাজার, এই যে একটা ল্যান্ডিং পেজের কনসেপ্টটা আমি একটা বুঝাই। এটা তো হচ্ছে একদম ডিরেক্ট ওয়েবসাইট, ঠিক আছে, একদম ডিরেক্ট ওয়েবসাইট। এটা হচ্ছে একটা কি বলবে, টোটালি একটা ই কমার্স ওয়েবসাইট। এইবার ধরেন আমি কথার কথা যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি, যে কোনো একটা product- এখন আমি তো অ্যাড রানের সময় দেখাইছিলাম না, যে অর্ডার নাও বাটনে ক্লিক করবে, চলে আসবে হচ্ছে এইখানে। তো অর্ডার নাও বাটনে ক্লিক করার পরে যে এই ওয়েবসাইটে আসলো, এটাই হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। আপনি ডিরেক্ট যখন এই একটা ইউআরএল আপনাকে দেওয়া হবে, এই ইউআরএলটা পেস্ট করে যখন আপনি ওপেন করবেন, এটাই হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। মানে আপনার প্রথম হিটটা যেই পেজে যাচ্ছে ওটাই একটা ল্যান্ডিং পেজ। আর আমরা মনে করি কি, যে ধরেন যে কোনো একটা ওই যে একটা প্রোডাক্ট নিয়ে, মানে কি বলে, ক্লিক করলে জাস্ট একটাই পেজ আর কোনো পেজ টেজ নাই, ওটাই ল্যান্ডিং। হ্যাঁ, ঠিক আছে, ওইখানেই ল্যান্ডিং, আমরা ল্যান্ড করতেছি যেটাতে, সেটাই ল্যান্ডিং পেজ। আর এটাতে সব, স্যার হোম পেজটা তো ল্যান্ডিং পেজ বলা যায়, তাই না? হ্যাঁ হোম পেজটা ওয়ান কাইন্ড অফ ল্যান্ডিং পেজ। এইবার যদি ধরেন আপনি এইটাতে আসতেছেন, এটা তো একটা ল্যান্ডিং পেজেই আসতেছেন, এইখানেই তো এই পেজটাতেই তো ল্যান্ড করতেছেন। সো এই এইটাই হচ্ছে তফাৎ। বাট আমরা বুঝি কি, যে ধরেন একটা পেজ যেটাতে ওই যে ল্যান্ডিং পেজ ক্রিয়েশন তো মেবি দেখানোর কথা, যে একটা পেজ হোম পেজটাই সুন্দর করে দেখাইছে আর কোনো পেজ নাই, ওই পেজটাকে সাজাইছে, ওই পেজে হয়তো প্রোডাক্ট অ্যাড করছে, ওইখান থেকে পারচেস করতেছে, পুরোটুকুই ল্যান্ডিং পেজ, তাই না? বাট বিষয়টা এরকম, হ্যাঁ। এগুলানকে একদম সুন্দর ভাষায়, প্রফেশনাল ভাষায় বলবেন যে ওয়েব পেজ। ওকে, এইবার হচ্ছে কই গেছিলাম যেন আমরা, এইখানে। তো কেউ মেসেজ করছে, একটা পেজে কি একটি কিওয়ার্ড নাকি একাধিক কিওয়ার্ড টার্গেট করা উচিত? এইখানে দেখেন কতগুলো কিওয়ার্ড টার্গেট করা হয়েছে। আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, একটা কন্টেন্টের মধ্যে তো অনেকগুলো কিওয়ার্ড থাকবে, তাহলে আমরা মেইন কিওয়ার্ড সাথে যে সাপোর্টিং বা হেল্পিং বা সাবসিডিয়ারি কিওয়ার্ড যে ইউজ করছি,
ওটাতে শুধুমাত্র একটা নিশের জন্য, একটা টপিকের জন্য। গত ক্লাসে দেখছেন কিনা যে আমরা এই একটা টপিক ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা হচ্ছে মেইন নিশ আকারে ধরছিলাম। হুম। তাহলে এই নিশের আন্ডারে যে 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 কিওয়ার্ড ইউজ করছে না, এটা তো একটা কিওয়ার্ড, এটা তো একটা কিওয়ার্ড, এটা তো একটা কিওয়ার্ড। সো একটা পেজে যে একটা কিওয়ার্ড থাকবে ওরকম ব্যাপার না, একটা কিওয়ার্ডে মানে একটা টপিক বা পেজে মাল্টিপল কিওয়ার্ড থাকবে। হ্যাঁ, এটা রিসার্চ করে আপনাকে বের করতে হবে। আমি তো এআই থেকে কিওয়ার্ড রিসার্চ করে নিয়েছিলাম, বাট কিওয়ার্ড রিসার্চ দুনিয়ার যে জায়গা থেকেই করেন, বাট ইয়ে কি বলে, ওই টিএপি কিবোর্ড ডিফিকাল্টি সার্চ ভলিউম এগুলো নিয়ে এনশিওর হবেন কোন একটা পেইড টুলস বা আদার্স টুলস ইউজ করে। সো এই তো। আর কারো কোনো কোশ্চেন? অন পেজ এসইওটা আপনার করি না, আপনাদের যেহেতু ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাইছে, সো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ওয়েবসাইটের মধ্যে যান, ওয়েবসাইটের মধ্যে গিয়ে একটা পেজ নেন। আপনাদের এক্সট্রা কিছু করতে হবে না, জাস্ট খালি আপনারা একটা প্লাগইন ইনস্টল করেন। ইনস্টল করার পরে পেজের মধ্যে চলে যাবেন, পেজের মধ্যে যায় পেজের একটা নাম, পেজ অথবা পোস্টের মধ্যে চলে যান। পোস্টের মধ্যে গিয়ে জাস্ট খালি একটা পোস্ট করেন, এই পোস্টটাকে এসইও করেন, শেষ। আবার যখন পেজের মধ্যে যাবেন, এটা তো আমরা পোস্ট করছি, ধরেন একটা পেজের মধ্যে গেলেন, একটা পেজ পোস্ট সব জায়গাতেই করতে পারবেন। ধরেন আমার পেজ আছে না, পেজ মনে হয় করা আছে, পেজ, অল পেজ, পেজের মধ্যে যান। পেজের মধ্যে মোটামুটি এগুলানে করা আছে আমার, একই জিনিস, যদিও বা এগুলানে খুব বাহামরি দরকার নাই, তারপরে আমার করা আছে। যেমন হচ্ছে যে প্রাইসিং এডিট করেন, এখানে ধরেন এই যে আমার র্যাঙ্ক ম্যাথের মধ্যে গেলে এখানে আমার কিওয়ার্ড টিওয়ার্ড যাবতীয় যা লাগে এখানে ডেসক্রিপশন এখানে বসাইছি। ওকে, এইখানে বসাইলে আপনার প্রাইস এর মধ্যে যে প্যাকেজটা নিছেন ওইটাতে হিট করবে ওভারঅল। যেমন এখান থেকে যদি আমি প্রিভিউ ক্লিক, এইখান থেকে যদি আমরা এই প্রিভিউ ক্লিক করি এই পেজটাই চলে আসতেছে। আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সমস্যাটা জানান, ইনশাল্লাহ সলভ করে দেব। এসইও করার পর পোস্টগুলো কি সেভ দিলে সাথে সাথে র্যাঙ্ক করে নাকি সময় লাগে? অবশ্যই সময় লাগে, এটা তো ইন্ডেক্স হইতে হয়। গুগলের ডাটাবেজে ইন্ডেক্স যদি না হয় তাহলে তো র্যাঙ্ক করবে না। এটা ইন্ডেক্স হবে। আচ্ছা, এসইওর একটা ফ্লো বলি আপনাদের, স্ক্রিনটা শেয়ার করি, স্টপ করি। যেমন ধরেন এসইও কাজ করে কিভাবে আপনাদের বলছি। আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন, ডোমেইন টোটালি নতুন, এক্সপায়ার ডোমেইনের কথা বলতেছি না, বা যেসব ডোমেইনে ব্যাকলিংক আছে বা ডোমেইনের যেসব ডোমেইনের অথরিটি আছে ওসব, ওইসব ওয়েবসাইট বা ওইসব ডোমেইন দিয়ে যে ওয়েবসাইট বানানো, আমি আপাতত ওইসব ওয়েবসাইটের কথা বলতেছি না, আপনাদের কি অবস্থাকে দেখি। আচ্ছা, যখন একদম নিউবি ওয়েবসাইট, যেখানে কোনো কিছুই নাই, সোজা কথা ব্যাকলিংক নাই, কোনো কিছুই নাই, কিছু কিছু ডোমেইন আছে ব্যাকলিংক, কিছু কিছু ব্যাকলিংক ফ্রি দেয়, এক্সপায়ার ডোমেইন যখন আপনারা রিসার্চ রিসার্চ করে যখন কাজ করবেন সেই ক্ষেত্রে এটা আলাদা সেগমেন্ট, ওটা নিয়ে পরে একদিন কথা বলবো। And ব্যাপার হচ্ছে আপনার একটা নতুন ওয়েবসাইট দিয়ে নতুন ডোমেইন দিয়ে আপনার ওয়েবসাইট বানাইছেন, বানানোর পরে 3 মাসের মতো মোটামুটি স্যান্ডবক্সে থাকে। স্যান্ডবক্স কি, ধরেন গুগল আপনাকে দেখতেছে যে আপনার ওয়েবসাইট কি অবস্থা, বা কেবল নতুন আসছে, আপনি চাইলেও র্যাঙ্ক করতে পারবেন না। একদম নতুন ওয়েবসাইটের কাজ হয়তো আপনারা পাবেন, একটু কম পাবেন। এক্সিস্টিং ওয়েবসাইট, যে ওয়েবসাইট বানানো আছে ওই ওয়েবসাইটে র্যাঙ্ক করবেন। তো ওই ওয়েবসাইট যদি বানানো থাকে তাহলে তো ধরেন আগেরই হয়ে গেল, তখন তার 3 মাস থাকলো না। হ্যাঁ, 3 মাসের মধ্যে যে র্যাঙ্ক করে না এরকমটাও না, বাট স্যান্ডবক্সের নিয়ম ওরকমই।
যে 2-3 মাসের মতো তাদের আন্ডারে রাখে, রিভিউ করে যে আসলে এই ওয়েবসাইটের অ্যাক্টিভিটি ট্র্যাক করে। তো যখন ওয়েবসাইটটা অ্যাক্টিভিটি ট্র্যাক করে, ক্রলার তো আসতেছে, ভিজিট তো করতেছে, ভিজিট করতে করতে যখন দেখবে যে না সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক আছে, কন্টেন্টের কি অবস্থা না অবস্থা, এটা হচ্ছে চেক করা হচ্ছে ফ্রেশার। যেমন হচ্ছে ক্রল করে ক্রলের বট, তো ফ্রেশার একটা হচ্ছে ওরে কি ই গুগলেরই একটা সিস্টেম, ওই সিস্টেমটাই হচ্ছে ট্র্যাক করে যে আসলে এই কন্টেন্টের কি অবস্থা, মানে এই ওয়েবসাইটের কি অবস্থা, এটা জাস্ট খালি চেক করে। চেক করে যখন দেখে যে ঠিকঠাক মতো আছে, তারপরে হচ্ছে গুগলের ডাটাবেজে এই ওয়েব পেজ বা ওয়েবসাইটগুলো আস্তে আস্তে ইন্ডেক্স করায়। গুগলের ডাটাবেজে থাকলো আপনার ওয়েবসাইটের লিস্ট, আপনার ওয়েব পেজগুলো বা আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে এইটা লিস্ট হয়ে, যেমন আমরা গুগলের মধ্যে সার্চ করলে ওয়েবসাইট পাচ্ছি না, ওটা কই থেকে আসতেছে, গুগলের ডাটাবেজ থেকে তো আসতেছে, গুগল শো করাচ্ছে। সো ওই ডাটাবেজে আপনার ওয়েবসাইটটা নিতে হবে। সো নিতে হইলে এই ফ্রেজার ঠিকঠাক করে দিবে, তারপরে গুগলের ডাটাবেজ যাবে, গুগলের ডাটাবেজে যখন যাবে, তখন ওইখান থেকে আস্তে আস্তে আসবে হচ্ছে কোয়েরিজ সেকশন, কোয়েরিজ বোঝাবো পরে। ওইখান থেকে আসবে আস্তে আস্তে র্যাঙ্কিং ফ্যাক্টরে চলে আসবে। তো র্যাঙ্কিং ফ্যাক্টরে আসার আগে র্যাঙ্কিং কিছু ফ্যাক্টর আছে, ঠিক আছে, 200টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। তো সব কিছু যখন ফ্যাক্টরের সাথে মিল হবে, তার মধ্যে র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে টপ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে 8টা। টাইটেল, ডেসক্রিপশন, ব্যাকলিঙ্ক, ইমেজ, ইউএক্স ইউআই ডিজাইন, এরকম টাইপের 8টা হচ্ছে টপ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। সো টপ র্যাঙ্কিং ফ্যাক্টর যখন আপনার কন্টেন্ট বা ওয়েবসাইট ওয়েব পেজের সাথে ম্যাচ করবে, তখন ধরেন যে আস্তে 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 উপরের দিকে আসবে, একদম ধাম করে যে প্রথম পেজে আসবে এরকমটা এক এক ধাপে হয় না, আস্তে আস্তে ধাপে ধাপে হয়। হ্যাঁ। যদি আমার ওয়েবসাইটটা যদি হচ্ছে আপনার আহ, এই ক্যান্ডিডেট যদি কিওয়ার্ড করার সাথে সাথে যদি আমি তাদের পেজের কাছে যেতে চাই তাহলে কি আসা যাবে না? কি ভাই, আপনার কথা আটকে আটকে আসতেছিল, কথা আটকে আটকে আসতেছিল। বলতেছি আমার যে কম্পিটিটর, যে আমার কম্পিটিটর তাদের দিকগুলো যদি রিসার্চ করে তারপরে যদি চাই যে আহ, 4 নম্বর, 7 নম্বর, 9 নম্বর যদি আসতে চাই তাহলে কি যাবেন এভাবে? আমি একটা আইডিয়া পাইছি, বাট পুরো কথা স্পষ্ট শুনতে পাই না। আপনি হয়তো এরকম কিছু বলছেন যে আপনার একটা ওয়েবসাইটের মানে যখন কম্পিউটার অ্যানালাইসিস করবেন, আপনার কম্পিউটারে যেসব কিওয়ার্ড হোক বা এই কন্টেন্ট হোক যেভাবে ইউজ করছে, আপনারা যদি তার থেকে একটু ভালো মতো বাছাই করে যদি আপনার কন্টেন্টটা দেন, সেই ক্ষেত্রে র্যাঙ্ক করবে তাড়াতাড়ি, নাকি এরকম টাইপের মনে হয় কিছু বলছেন। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এটা কম্পিউটার অ্যানালাইসিস তো করতেই হবে। আপনার কম্পিউটার কি করতেছে আপনি তো জানেন না, আপনার কম্পিউটার অ্যানালাইসিস করেই তো দিবেন, বাট এইখানে কাহিনী থাকে। আপনি তো নতুন, এখন আপনি যে কম্পিউটার অ্যানালাইসিস করতেছেন, তার ধরেন ওই যে উম, কি বলে ডিএপিএ দেখাইছিলাম না, একটা হচ্ছে পেজ অথরিটির ব্যাপার থাকে, তার যদি পেজ অথরিটি বেশি থাকে, তাহলে তো আপনার পেজ অথরিটি থাকবে 0 আপনি নতুন ওয়েবসাইট বানাইলে। তার অথরিটির সাথে তো পারবেন না, কিন্তু একটা স্কোপ, আপনি যতটুকু স্কোপ পান প্রত্যেকটা স্কোপ ফিল আপ করবেন, ফিল আপ করে সাথে ব্যাকটিং করবেন, তারপর হচ্ছে মার্কেটিং করবেন, তখন আস্তে 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 বাড়বে। যদি আপনার মানে কি বলে কিওয়ার্ড ডিফিকাল্টি, তারপর হচ্ছে অথরিটি মানে ম্যাচ করে বা তার রিলেভেন্ট অবস্থায় যায় তখন। জি, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই।